জনাব হ্যাঁ, তারেক রহমান। জনাব তারেক রহমান। ধন্যবাদ রুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন, মঞ্চে উপস্থিত ভাই, একটু তোমাদের বসতে হবে। এটা তো স্লোগানের জায়গা না, এটা তো অডিটোরিয়াম। স্লোগান দিবে রাজপথে স্লোগান বন্ধ প্রয়োজন করুন। হলে। স্লোগান দিতে হবে রাজপথে প্রয়োজনের সময়। এখানে তো ঘরের ভিতরে তো স্লোগান দিয়ে লাভ নেই। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব রিজভী আহমেদ উপস্থিত, আহ বাংলাদেশের অন্যতম বিখ্যাত ফেমাস জনপ্রিয় ছাত্রনেতা জনাব অ্যানি উপস্থিত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এম মহসিন সাহেব উপস্থিত, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার সহ আমার সামনে উপস্থিত ফটো সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি উদ্দেশ্য, লক্ষ্য এবং উপস্থিতি প্রমাণ করে যে কিছুদিন আগে, অর্থাৎ 5ই আগস্ট, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রত্যাশিত যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্য বা উদ্দেশ্য হাসিল করার জন্য বা সফল করার জন্য সমাজের প্রতিটা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ফটো জার্নালিস্ট বলতে যাদেরকে বোঝায়, তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে একটি পলাতক খুনি স্বৈরাচারের হাতে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, সেই অত্যাচারিত নির্যাতিত মানুষদের, কিছু সংখ্যক মানুষদের পাশে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে দাঁড়ানোর প্রচেষ্টার মূল লক্ষ্য বা উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান। আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তাদের যতটুকুই সীমাবদ্ধতা আছে সেটি নিয়ে তারা চেষ্টা করেছেন আমাদের কিছু সংখ্যক ফটো জার্নালিস্ট সাংবাদিক যারা আছেন তাদেরকে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। আরো অনেকে আছেন। আমি যতটুকু জানি যে বিশেষ করে এই জুলাই আগস্ট মাসে প্রায় 80 জনের মতন খুব সম্ভব ফটো জার্নালিস্ট সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছেন বা বিভিন্নভাবে আহ নির্যাতনের শিকার হয়েছেন। সকলের পাশে হয়তো কতটুকু দাঁড়ানো সম্ভব হবে আমি বলতে পারি না, তবে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যতজনের পাশে আমরা দাঁড়াতে পারবো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ততজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে যেরকম এই যে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। সেদিন প্রমাণ হয়েছে যে দেশটা আসলে সকলের, দেশটা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কারো না, দেশটা সবার, কোনো একক কারণ নয়, দেশটি, দেশটি সবার। এবং এই দেশাত্মবোধ বা দেশাত্মপ্রেম থেকেই, দেশের প্রতি এই প্রেম থেকেই সেদিন আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন। আমরা দেখেছি ইউএনডিপির যে রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি 60 জনের মতন শিশুই সেদিন শহীদ হয়েছে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে। আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্টটি কয়েকদিন আগে বের হয়েছে সেটি কম বেশি আপনারা সেই সম্পর্কে ওয়াকেফল আছেন। অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি, গত 15 বছরও যদি বাদ দেই, মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা ধরি, তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু 2 মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত, ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যে কোনো জিনিসের বিষয়ে চরম মুহূর্ত
সময়টা অল্পই থাকে, সেই চরম মুহূর্তে সে অল্প সময়ে 2-3 সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হইতে হয়েছে। তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন গত 15 বছর ধরে কত মানুষ, শত হাজারো মানুষ, যেই গুম খুনের হদিস বেরিয়ে আসছে, গুম খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে, কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে মানুষগুলোকে ঘিরে আমরা এখানে একত্রিত হয়েছি, তাদের পেশা, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন, তাদের পেশার একটি অন্যতম মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হচ্ছে তারা যেরকম মানুষের আহ দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতনকে, অনেক কথাকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন, ঠিক একইভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশাও বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি। আমি এটি বিশ্বাস করি। একটি ছবি যেরকম সব কথা বলে দিতে পারে, অনেক লেখা বাদ দিয়ে শুধু একটি ছবি, বড় রচনা বাদ দিয়ে একটি ছবি, ঠিক একইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাজনীতিবিদরা বক্তব্য রাখি, বিভিন্ন গুণীজনেরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কিন্তু আমার কাছে মনে হয় একটি ছবির মাধ্যমে সম্পূর্ণভাবে একটি জাতিকে উজ্জীবিত করা সম্ভব। সম্পূর্ণভাবে সেরকম একটি ছবির মাধ্যমে একটি জাতিকে পথ দেখানো সম্ভব, দিশা দেওয়া সম্ভব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় জার্নালিস্ট বৃন্দ, ফটো জার্নালিস্ট বৃন্দ, এই যে গত 15 বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক, অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন, তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। বিভিন্ন কারণে, ইচ্ছা থাকলেও, পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক, অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি, অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি। একইভাবে আপনারা যেমন পারেননি, আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক, আমি প্রত্যেকটি রাজনৈতিক রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। তাদের যে রাজনৈতিক অধিকার, যেই অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে, যে রাজনৈতিক অধিকার, যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার, যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার, সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষ সব সময় তার কথা বলা এবং তার বেসিক অধিকার, রাজনৈতিক যে বেসিক অধিকার, সেটি পাওয়ার জন্য মানুষ সব সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। পৃথিবীর বহু দেশ সাক্ষী, এই দেশের মানুষও করেছে। এই দেশের মানুষ বিভিন্ন সময় করেছে, যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, যখনই মানুষের বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে, তখনই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। কখনো বিজয় ছিনিয়ে আনতে সময় বেশি লেগেছে, কখনো সময় হয়তো কম লেগেছে, কিন্তু মানুষ সবসময় সোচ্চার হয়েছে এবং মানুষ প্রতিবার এই বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে, সফল হয়েছে। আবার হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় আবার তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা দেশ নিয়ে চিন্তা করি বা দেশের কথা নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে ভাবার চেষ্টা করি, আমাদের, অর্থাৎ আমরা সাধারণ মানুষ বলতে যা বুঝি, সাধারণ মানুষের কাতারে আমরা যারা কম বেশি পড়ি, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটি দেশ তৈরি করা। স্বাধীনতা যুদ্ধের পরে সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, তাহলে কি বলবে, কেমন দেশ চাই আমরা? আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কি সেটি? সে তার রাজনৈতিক অধিকার পাবে, রাজনৈতিক অধিকারের গ্যারান্টি থাকবে, এবং একই সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে। অর্থাৎ আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকবো এই সমাজে, এই দেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তাহলে এটি
মূল লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, এটির সাথে স্বাভাবিকভাবে প্রসঙ্গক্রমে বৈষম্যহীন একটি বাংলাদেশ। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই চলবে না, একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেরকম ভোটের অধিকার থাকবে, ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয়ে আমি দিতে পারি এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি, সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি পৌরসভা হোক, সেটি উপজেলা হোক, সেটি জাতীয় পর্যায়ে হোক না কেন, ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি এই অধিকারটি নিশ্চিত করতে পারি, অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারব। প্রিয় উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে, প্রতিটা সময়ই কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল, একইভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর উপরেও হুমকি চলে এসেছিল। কদিন আগের ঘটনাই আপনারা দেখেছেন। এখানে যারা অস্ত্রের জোরেই বলুন, পেশি শক্তির জোরেই বলুন, অন্য কারো আশীর্বাদেই বলুন, যারা বিগত 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি, অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। আজ থেকে 2.5 বছর আগে আমরা উপস্থাপন করেছি। এই 31 দফা আমরা যখন উপস্থাপন করেছি, তখন সংস্কার প্রস্তাব, এই 31 দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব, কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য, দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তারই এখানে বক্তব্য, সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন, তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন এই 31 দফা জনগণের সামনে উপস্থিত করেছি, তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি। আমরা 2.5 বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম, 2.5 বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন, একটি গাইডলাইন প্রয়োজন, পলিসি প্রয়োজন। সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই যে আমরা 31 দফা দিয়েছিলাম, এই 31 দফার লক্ষ্য বা উদ্দেশ্য কি? লক্ষ্য বা উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা,
লক্ষ্য বা উদ্দেশ্য জনগণের রাজনৈতিক পাশাপাশি একই সাথে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। অর্থাৎ এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন, এই কথাটি আমরা অনেক দিন আগেই বলেছিলাম, অনেক দিন আগেই মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম। এই মুহূর্তে আমরা যেটি করছি, আমরা আমাদের 31 দফা নিয়ে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি আমাদের সেই 31 দফা। 31 দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে। আজকে আমরা যখন সাধারণ, খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই, তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে যে আমরা সবকিছুই বুঝেছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে। যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা। আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে আহ, দুর্ঘটনা ঘটে, বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে, যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন, যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটি একটি অস্বাভাবিক ব্যাপার। এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন, যা যে কোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে। কাজে আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের জানার হক আছে, অধিকার আছে যে তাদের চিকিৎসার কি হবে, তার পরবর্তী, তার সন্তানদের, তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে। আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি, তাহলে আমাদের চিকিৎসা সেবার যে আহ, পরিমাণ, যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত, যে পরিমাণ মানুষ পাচ্ছে না, তার পরিমাণ ভয়াবহ। যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি। খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন, শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই। কাজে এরকম আরো অনেকগুলো বেসিক সমস্যা আছে, যার যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের 31 দফায় দিয়েছি। আমরা যদি মানুষের এই সমাধানগুলোর সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যতই ক্ষমতার ভারসাম্য এর ভিতরে, ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা, দিন শেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না। ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের, দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলোকেই বুঝে থাকি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল ফটো জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের, যে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষকে, মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু সমাজে তো বহু মানুষ, বহু শ্রেণী পেশার মানুষ এইভাবে ভুক্তভোগী হয়েছেন। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তাধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে, কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত।
এরকম ভাবে যদি আমরা দেখি, এবং এই ঘটনা একবার না একাধিকবার ঘটেছে, আমরা যদি এভাবে দেখি, বহু মানুষ আছে, অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি, দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সহযোগিতা প্রয়োজন। এখন উপস্থিতিবৃন্দ, আমাদের প্রশ্ন, আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব? অবশ্যই সক্ষম হব না। আমাদেরকে টোটাল একটি পলিসির মধ্যে করতে হবে। যাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা মানুষের কথাগুলো শুনতে পায়, যারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে, তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। সেই জন্যই সেজন্যই যদি আমরা বলি, আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে, তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব, দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমেই আমি বলেছি, আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হয়তো দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা, লিমিটেশনের ভেতর দিয়ে। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে, এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন, একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভিতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আমরা সকল সময় মনে করি এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা
বাংলাদেশের মানুষের। এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি, সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। সেটি আগেই বলেছি আমি, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ের হোক, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামতকে, নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার জবাব দিয়ে থাকে, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। আমি আর আজকে কথা বাড়াবো না। কথা শেষ করার আগে আমি আহ, আমি মহসিন সাহেবের একটি কথা আমি একটু প্রসঙ্গক্রমে তুলতে চাই। মহসিন সাহেব ওনার বক্তব্যে একটু আগে বলেছিলেন যে খুব সম্ভব বিদেশি কোনো জার্নালিস্টের সাথে বোধহয় কথা হচ্ছিল এবং তারা বলেছে তারা আমার বক্তব্য বা আমাকে তারা পছন্দ করে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আহ, কেউ কারো বক্তব্য উপস্থাপন করতে পারে, তাতে কিছু যায় আসে না। তবে আমি একটি জিনিস মনে করি, আহ, কোনো জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে, আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ওপাশ আছে। কাজেই সামগ্রিকভাবে বলতে পারি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশের মানুষের পক্ষে কথা বলে, অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে আমি যখন এই অনুষ্ঠানে জয়েন করি তখন বুলবুল আহমেদ সাহেব বক্তব্য রাখছিলেন। এই বিষয়টি প্রসঙ্গটি মহসিন সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। ওনারা একটি সোভিনিয়ার বের করতে চাইছেন। আমিও মনে করি শুধু জুলাই আগস্ট মাসের আন্দোলন নয়, আহ, বিগত 15 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, তারা এই দেশের মানুষকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে দলমত নির্বিশেষে, আমি মনে করি তার একটি সামগ্রিক একটি 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 ডকুমেন্ট তৈরি হওয়া উচিত। সামগ্রিক একটি ডকুমেন্ট। আমাদের অবস্থান থেকে যদি কোনো কিছু করার থাকে, আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব আমাদেরকে দয়া করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের পাশে, এরকম একটি ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো আমাদের সাধ্য মতো। পরিশেষে আমি আবারও যে সকল ফটো জার্নালিস্ট, সাংবাদিক আপনারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সম্মান এবং একই সাথে সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।